ভিয়েনা সম্মেলনের তিনটি প্রধান নীতি আলোচনা করো। নেপোলিয়ন ইউরোপের মানচিত্রে ব্যাপক পরিবর্তন ঘটিয়েছিলেন। তাকে এলবা দ্বীপে প্রথমে নির্বাসন, পরে ওয়াটারলু যুদ্ধে পরাজিত করার পর ইউরোপীয় রাজ্যগুলির পুনর্গঠন, সীমানার পুনর্বিন্যাস এবং অন্যান্য সমস্যা সমাধান এর উদ্দেশ্যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে ইউরোপের প্রায় সব দেশের রাষ্ট্রপ্রধান সহ নেপোলিয়নের পতনে বিশিষ্ট ভূমিকা গ্রহণকারী চারটি রাষ্ট্র অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া এবং ইংল্যান্ড, যাকে আমরা বিগ ফোর হিসেবে চিনি, এক আন্তর্জাতিক সম্মেলনে মিলিত হয়। এই সম্মেলন ভিয়েনা সম্মেলন নামে পরিচিত। মূলত এটি ছিল সমগ্র ইউরোপ তথা বিশ্বের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক সম্মেলন। একাধিক রাষ্ট্র অংশগ্রহণ করলেও এই চারটি প্রধান শক্তি ভিয়েনা সম্মেলনের ভাগ্য নিয়ন্ত্রণ হয়ে ওঠেন। সম্মেলনের সম্পাদক জেনথস বলেন যে বিজয়ীরা একত্রিত হয়েছিল বিজয়ের ফসলকে ভাগ করে নেওয়ার জন্য। যাই হোক, তাদের সামনে যে সমস্যাগুলি ছিল সেগুলি দেখে নাও। নেপোলিয়ন কর্তৃক বিজিত রাষ্ট্রগুলিকে নতুন করে সংগঠিত করা, নেপোলিয়ন কর্তৃক বিতাড়িত পুরাতন রাজবংশগুলিকে পুনর্বাসিত করা, ফ্রান্স সম্পর্কে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা, পোল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণ করা, নেপোলিয়ন বিরোধী চুক্তিগুলিকে মর্যাদা দেওয়া এবং ফরাসি বিপ্লবের ভাবধারা যাতে ইউরোপের বিপ্লবের আগুন না ছড়ায় তার ব্যবস্থা করা। এই সমস্ত সমাধানকল্পে নেতৃবৃন্দ কয়েকটি নীতি গ্রহণ করেন। তো প্রধান তিনটি নীতি দেখো। প্রথম নীতি, ন্যায্য অধিকার নীতি। এই নীতি অনুসারে নেপোলিয়ন যুগে বিতাড়িত বৈধ রাজবংশগুলিকে পুনঃপ্রতিষ্ঠা করা হয়। ফ্রান্সের সিংহাসনে বসেন বুর্ব বংশের অষ্টাদশ লুই। স্পেন, সিসিলি ও নেপলসের পূর্ববংশীয় রাজারা পুনঃপ্রতিষ্ঠিত হন। হল্যান্ডের সিংহাসনে ফিরে দেওয়া হয় অরেঞ্জ বংশকে। সার্ভেনিয়া, পিয়েডমন্ডের স্যাভর রাজবংশ পুনঃস্থাপিত হয়। পোপ তার রাজ্য ফিরে পান এবং জার্মানিতে পুনরায় অস্ট্রিয়ার আধিপত্য স্থাপন করা হয়। তবে এই নীতি কিন্তু সর্বক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হয়নি। নেতৃবর্গ নিজ স্বার্থ দ্বারা পরিচালিত হয়েছিলেন। পরবর্তী পয়েন্ট, ক্ষতিপূরণ নীতি। নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধে ইউরোপের বহু রাষ্ট্র, বিশেষ করে ইংল্যান্ড, রাশিয়া, অস্ট্রিয়া, প্রাশিয়া, সুইডেন প্রভূত ক্ষতি শিকার বাধ্য হয়েছিলেন। ভিয়েনা সম্মেলনে গৃহীত ক্ষতিপূরণ নীতি অনুসারে তারা বেশ কিছু অঞ্চল নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। অস্ট্রিয়া উত্তর ইতালিতে লম্বার্ডি, ভেনেশিয়া, পোল্যান্ডের অংশবিশেষ টাইরল, ইলিডিয়ান প্রদেশগুলি লাভ করে। মধ্য ইতালির পারমা, মডেনা, টাস্কেনিতে অস্ট্রিয়ার হ্যাবসবার্গ বংশের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। এছাড়া নবগঠিত জার্মান কনফেডারেশন নেতৃত্বে অস্ট্রিয়া হাতে আসে। প্রাশিয়া প্রায় স্যাক্সনির উত্তরাংশ, পোজেন, থর্ন, ডানজিক, রাইন অঞ্চল ও পশ্চিম পোমেরেনিয়া লাভ করে। রাশিয়া পায় ফিনল্যান্ড, বেসারাবিয়া এবং পোল্যান্ডের অনেক অংশ। 3 নম্বর নীতি হল শক্তিসাম্য নীতি। ভিয়েনা সম্মেলনে শক্তিসাম্য নীতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ফ্রান্স যাতে ভবিষ্যতে ইউরোপের অন্য রাষ্ট্রকে আক্রমণ করতে না পারে বা কোনো একটি দেশ অধিক শক্তিশালী সঞ্চয় করে ইউরোপের শান্তি নষ্ট করতে না পারে, সেদিক নজর রেখেই এই নীতি রচিত হয়েছিল। বলা যেতে পারে ভিয়েনা সম্মেলনের প্রধান সিদ্ধান্তসমূহ শক্তিসাম্যের ধারণা থেকেই উদ্ভূত। এই নীতি প্রয়োগ করে ফ্রান্সের সীমান্তকে বিপ্লব পূর্ববর্তী রেখায় ফিরিয়ে দেওয়া হয়। ফ্রান্সে মৃত্যুবাহিনী সৈন্য মোতায়েন করা হয়। ফ্রান্সের উত্তর পূর্ব হল্যান্ডকে শক্তিশালী করা হয়। ফ্রান্সের পূর্ব সীমান্তে রাইন অঞ্চলকে জার্মানির সাথে যুক্ত করে পূর্ব দিকে ফ্রান্সের অগ্রগতি রোধ করা হয়। দক্ষিণ পূর্বে সুইজারল্যান্ডের সাথে ফ্রান্সের 3টি জেলাকে যুক্ত করা হয়। এইভাবে ফ্রান্সের চারিদিকে একটি রাষ্ট্র বলয় সৃষ্টি করা হয়। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আজকের ভিডিওর উত্তরটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পারলে প্লিজ একটি লাইক করো।